বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি একটি নতুন শব্দ শোনা যাচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগ। আর এই রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার চেষ্টা করা হচ্ছে তাজউদ্দিন আহমেদের সন্তানদের দ্বারা। আর সেই লক্ষ্যে গড়া হচ্ছে তাজউদ্দিন আহমেদকে কেন্দ্র করে নতুন ন্যারেটিভ। সামনে আনা হচ্ছে তাজউদ্দিন আহমেদের ৭১-এর ভূমিকা কেন্দ্রিক বিভিন্ন স্তুতিমূলক বর্ণনা। তাজউদ্দিন আহমেদ কি আসলেই ছিলেন খুব মহান ব্যক্তি, নাকি এটা ভারতের কোনো কৌশলগত রাজনৈতিক চাল? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধকালীন পক্ষগুলোর মধ্যে আওয়ামী লীগ ছাড়া অন্যান্যরা তাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ আনেন দালালির। তাদের দৃষ্টিতে তাজউদ্দিন আহমেদ ভারতের গোলামির জিনজির এদেশের মানুষকে পড়াতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় ভারতের সহায়তা ছিল একটি বাস্তবতা, কিন্তু সেই সহায়তা কি বন্ধুত্বের নামের গোলামির দাবিতে পরিণত হয়েছিল? কিছু মহল মনে করে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের ভূমিকা নেতিবাচক ছিল। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। স্বাধীনতার সময় তাজউদ্দিন আহমেদ ভারতের সাথে ৭টি অধীনতামূলক ও গোপন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশকে কার্যত ভারতের উপর নির্ভরশীল করে তোলা হয়েছিল। চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশ ভারতের পছন্দমতো নেতৃত্ব ও ব্যক্তিদের নিয়ে একটি বিশেষ বাহিনী গঠন, যা পরবর্তীতে রক্ষী বাহিনী হিসেবে পরিচিত হয়। এই বাহিনী ব্যবহার করা হতো অভ্যন্তরীণ ভারত বিরোধী শক্তি দমনে। বাংলাদেশ ভারতের বাইরে থেকে কোনো অস্ত্র কিনতে পারবে না, এমনকি ভারতের কাছ থেকে কেনা অস্ত্র ভারত যে কোনো সময় ফিরিয়ে নিতে পারবে। বহির্বাণিজ্য, আমদানি রপ্তানি, এমনকি পণ্যের মূল্য নির্ধারণ পর্যন্ত ভারতের অনুমতির উপর নির্ভরশীল করে তোলা হয়। পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ রাজনীতি পরিচালনায় ভারতকে পরামর্শদাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ভারতীয় সৈন্যদের বাংলাদেশের ভেতরে প্রবেশ ও হস্তক্ষেপের অধিকার চুক্তির মাধ্যমে বৈধ করা হয়। এইসব চুক্তি শুধু যে দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে তা নয়, এগুলো একটি ভবিষ্যৎ নির্ভরতামূলক নীতির ভিত্তিও স্থাপন করেছে, যার ফল ভোগ করছে বাংলাদেশ দীর্ঘদিন। এমনকি ডক্টর আনিসুজ্জামানের আমার ৭১ গ্রন্থে আমরা দেখি ১৬ ডিসেম্বরের পর তাজউদ্দিন একটি ভাষণ দিতে যাচ্ছিলেন, যার খসড়াও দিল্লি থেকে ফোনে পড়ে শোনানো হয়েছিল, যেখানে তিনি লিখেছিলেন, আমি অল্প কয়েকটি শব্দের বাক্যে, অল্প কয়েকটি বাক্যের অনুচ্ছেদে, অল্প কয়েকটি অনুচ্ছেদের একটি বক্তৃতার খসড়া তৈরি করলাম। বেশি কথা বলেনি, সবটা মিলে ফুলস্কেপ কাগজের ১ পৃষ্ঠার কম। লেখা শেষ করে মুর্শিদ সাহেবকে দিলাম, তিনি পড়ে তাজউদ্দিনকে দিলেন। তাজউদ্দিন অস্পষ্ট স্বরে বললেন, বেশি ছোট হয়ে গেল না? আমি বললাম, আমার তো মনে হয় প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য ওই যথেষ্ট। দেশবাসীর উদ্দেশ্যে আপনাকে তো অনেক কাজের কথা বলতে হবে, ২-১ দিন পরে না হয় বড় বক্তৃতা দেবেন একটা, আজ বরঞ্চ কম কথা বলুন। প্রধানমন্ত্রী আর কিছু বললেন না, কি যেন ভাবতে থাকলেন। খানিকক্ষণ পর একটা টেলিফোন এলো দিল্লি থেকে। তাজউদ্দিন কথা বললেন, তারপর আমার হাতে রিসিভার দিয়ে বললেন, লিখে নিন। বোঝা গেল ওই প্রান্ত থেকে একজন লিখিত কাগজ পড়ছেন। তিনি যেমন বললেন আমি তেমনই লিখে নিলাম, বাংলাদেশের স্বাধীনতা লাভে আমাদের প্রধানমন্ত্রীর ভাষণের খসড়া। খুব অবাক হলাম, এতকাল আমাদের প্রধানমন্ত্রীর ভাষণ ভারতীয়দের কেউ লিখে দেননি, তাহলে এখন কেন? এছাড়াও ওতে এমন কোনো কথা নেই যা আমরা কেউ লিখতে পারতাম না। লেখা শেষ করে ধন্যবাদ জানিয়ে টেলিফোন রেখে দিলাম। খসড়াটা দিলাম তাজউদ্দিনের হাতে। তিনি তাতে একবার চোখ বুলালেন, খুব মনোযোগ দিয়ে পড়লেন বলে মনে হলো না। আমার খসড়াটা পকেটে ঢুকিয়ে ফেললাম। খানিক পরে সারোয়ার মুর্শিদ ও আমি একসঙ্গে বেরিয়ে এলাম। ঘরের বাইরে পা দিয়ে উনি প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ইংরেজিতে, তবে কি আমরা নতুন বন্ধনে জড়াতে যাচ্ছি নিজেদের? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ভাষণ, যেটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে আসার কথা, সেটাও লিখে দিয়েছিল ভারত। স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত প্রথম ভাষণও যখন দিল্লি থেকে নির্দেশিত হয়েছিল, তখন আসলে সেই দেশের স্বাধীনতা কতটা পূর্ণাঙ্গ ছিল সেই প্রশ্ন উঠে। ৭১-এর পর একবার তাজউদ্দিন নিজেই কলকাতায় বলেছিলেন, বাংলাদেশকে বিভিন্নভাবে ১০০ বছরের জন্য ভারতের কাছে বন্ধক রেখে আমরা মহাপুরুষের কাজ করেছি। তিনি ভারতীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেছিলেন, কিছু ঠগ বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করছে। আশোক গুপ্তের কনফিডেন্সিয়াল ডায়েরি বইয়ে তাজউদ্দিনের একটি উক্তি পাওয়া যায়, যেখানে তিনি ভারতীয়দের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা আমাকে ভুলতে পারো বটে, কিন্তু আমি ভারতবর্ষকে ভুলতে পারবো না। আমি তোমাদের দেশকে ভালোবাসি এবং শ্রীমতী গান্ধীকে শ্রদ্ধা করি। এ সকল কারণেই মাওলানা ভাসানী সহ বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধাই তাজউদ্দিন আহমেদকে ভারতের দালাল আখ্যায়িত করতেন। আসলে এই মুহূর্তে আওয়ামী লীগ এক সাংগঠনিক ও নৈতিক পতনের মুখে। ভারতের দরকার এমন একটি দল যেটি পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে আগাবে, কিন্তু নীতিগতভাবে পুরনো পন্থাই চলবে। এই জায়গাতেই তাজউদ্দিনের নাম তুলে এনে এক ধরনের রিফাইনিং চলছে। জনপালস
ইউর ভয়েস আওয়ার পালস।